আমরা যদি সঠিক সময়ে আমরা যদি ওয়াসিম ভাইকে যদি হসপিটালে যদি অ্যাডমিট করাতে পারতাম, তাহলে আজকে শহীদ ওয়াসিম আকরাম ভাই আমাদের মধ্যে বেঁচে থাকতেন। ওইখান থেকে রাফি ঘোষণা দেয় যে মুরাদপুর থেকে তোমরা যার যার মতো করে চলে যাও। 16 তারিখ আসলে আমার জীবন, আমি যদি কখনো যদি কোনো একটা তারিখ যদি আমার মনে থাকে সেটা হবে 16 তারিখ। এবং ওই দিনই আমি 3টা রাবার বুলেট, একটা পিঠে, একটা হাতে আর একটা পিছনে, 3টা গুলি খাই আর কি। দেখলাম যে আপনার ওরা গুলি নিয়ে আসতেছিল, তখন আমরা পিছন দিকে দৌড় দেওয়ার সময় ওরা পিছন থেকে রাবার বুলেট, 1 ঘন্টা পর দেখতে আমি হাত নাড়াতে পারতেছি না, কী যেন কেমন জানি লাগতেছে আমার। তারপর যাই আমি আর দাঁড়াইতেও পারতেছি না, আমি এক পর্যায়ে পড়ে যাই। আজকের ভিডিওর স্পন্সর গ্লোবাল এন্টারপ্রাইজ, গ্লোবাল ইলেকট্রিক অ্যান্ড লাইটস, লোকেশন নন্দনকানন জেকে টাওয়ার অ্যান্ড ফয়েজ মার্কেট। যোগাযোগের নম্বর ডিসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু I2I পডকাস্ট। আজকে আমাদের গেস্ট হিসাবে উপস্থিত আছেন 24-এর অভ্যুত্থানে রক্ত দেওয়া যোদ্ধা মোহাম্মদ রবিউল হোসেন। এই অনুভূতি ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন আব্দুল্লাহ ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের প্রতি স্যালুট জি। পুরো জাতির পক্ষ থেকে সবসময় অবধারিত থাকবে। অ্যান্ড আপনাদের রক্তের উপরে দাঁড়িয়ে আসলে আমরা কথা বলছি আজকে। রবিউল ভাই, একদম শুরু থেকে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে 15 জুলাই পর্যন্ত সরকার সরাসরি স্টুডেন্টদের উপরে প্রকাশ্যে কোনো অ্যাটাক করেনি। 15 জুলাই প্রথম ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে অ্যাটাক করলো এবং ওই দিন অ্যারাউন্ড 100 স্টুডেন্ট আহত হয়। তো এরপরে 16 জুলাই হচ্ছে দ্য টার্নিং পয়েন্ট, যেখানে 5 জন আমাদের শহীদ হন এবং তার ভিতরে আবু সাইদ অন্যতম। তো আপনি চট্টগ্রামে প্রথম কবে আপনি মাঠে নামেন, এবং 16 জুলাই থেকেই পুরো বাংলাদেশে এটা আসলে ছড়িয়ে যায়, আপনি প্রথম কোন দিন মাঠে নামেন এবং ওই সময় আপনার অনুভূতিটা কী ছিল? ধন্যবাদ আব্দুল্লাহ ভাই আপনাকে। সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদের এবং 1952 সালের ভাষা শহীদদের, এবং সেই সাথে সাথে স্মরণ করছি 2024 সালের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমি আজকে সব কিছু বলবো। তো আপনার কোয়েশ্চেনটা ছিল আমি কখন থেকে মাঠে নামি আন্দোলনে। তো আমি সর্বপ্রথম আমি একটা প্রাইভেট কোম্পানিতে একটা জব করতাম। তো আন্দোলনটা শুরু হয় মূলত 5 তারিখ থেকে চট্টগ্রামে। 4 তারিখ একটা মিটিং হয় চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্ররা এবং আমাদের কিছু ভাই ব্রাদাররা মিলে একটা মিটিং হয় 4 তারিখ। তো ওই সময় আমি মিটিং অ্যাটেন্ড ছিলাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখন থেকে শুরু হতে পারে। তো আমরা 5 তারিখ থেকে ছোটোখাটো করে, তখন আমাদের অ্যারাউন্ড সব কিছু মিলে 16 শহরে প্রায় 20 থেকে 25 জন আমরা 16 শহরে উপস্থিত ছিলাম 5 তারিখে। তো দেন হচ্ছে তারপর থেকে আন্দোলন ধাপে 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 বাড়তে থাকে। তো আমার যেহেতু জব ছিল, তো যার কারণে আমি 8, 9, 10, 11, 12 পর্যন্ত আমি অ্যাটেন্ড থাকতে পারিনি। পরে গিয়ে 14 তারিখ থেকে আমি মাঠে উপস্থিত হই। 14 তারিখ আমি অফিস থেকে বের হয়ে আমাদের অফিসের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখন থেকে আমি অ্যাটেন্ড হই, এবং 15 তারিখ আমি মুরত 2 নম্বর গেটে, চট্টগ্রাম 2 নম্বর গেটে 15 তারিখ প্রথম ছাত্রলীগের সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনার সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে তখন আমি 2 নম্বর গেটে অবস্থান করছিলাম। তখন আমাদের মিছিলটা ছিল খুব শান্তিপ্রিয় মিছিল। আমরা পুলিশকে কোনো ধরনের হামলা করি নাই, কোনো ছাত্রলীগের কাউকে কোনো ধরনের হামলা করি নাই। ছাত্রলীগ সামনে থেকে এসে আমি যখন 2 নম্বর গেট অবস্থান করছিলাম, ঠিক তখন আপনার অক্সিজেনের যে রোডটা আছে, অক্সিজেনের রোড থেকে এবং হচ্ছে আপনার মুরাদপুর থেকে আমাদেরকে আক্রমণ করতেছিল, এবং বিভিন্ন জায়গায় তারা ছাত্রলীগরা ছড়াই ছিটাই। এবং এটা 16 তারিখের ঘটনা না, এটা 15 তারিখের ঘটনা। আচ্ছা। 2 নম্বর গেটে। এরপরে হচ্ছে দেন আমরা সবাই আবার কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাফি রাসেল সহ একসাথে আমরা অক্সিজেন মোড়ে গিয়ে আমাদের মিছিলটা শেষ করি। এর মধ্যে আবার একটা কথা ছিল, আমরা যখন মুরাদপুরে সবাই ঐক্যবদ্ধ হই, ওইখান থেকে রাফি ঘোষণা দেয় যে মুরাদপুর থেকে তোমরা যার যার মতো করে চলে যাও। ওই মুহূর্তে আমরা বলি যে এইখান থেকে যদি আমরা যে যার যার মতো করে চলে যাই, চারদিকে আমাদের ছাত্রলীগ ঘিরে রাখছে, আমরা যার যার মতো করে চলে গেলে আমাদের উপর অ্যাটাক আসতে পারে। তখন ওই মুহূর্তে আবার সিদ্ধান্ত হয় না, আমরা ওইখান থেকে অক্সিজেন মোড়ে যাব, অক্সিজেন মোড় থেকে আমরা যে যার যার মতো করে চলে যাব। তো দেন আমরা অক্সিজেন মোড়ে গেলাম, অক্সিজেন মোড় থেকে সবাই যার যার মতো করে চলে আসলাম ইনশাল্লাহ। তখন কোনো ধরনের ক্ষয়ক্ষতি কোনো ছাত্র তখন আর হামলা হয় নাই।
তো দেন হচ্ছে এরপর 16 তারিখ 16 তারিখ ঘটনা যেদিন যেদিন আবু সাইদ আবু সাইদ না, আমাদের শহীদ ওয়াসিম ওয়াসিম চট্টগ্রামের প্রথম শহীদ শহীদ। হলেন। এই 16 তারিখ আসলে আমার জীবন, আমি যদি কখনো যদি কোনো একটা তারিখ যদি আমার মনে থাকে সেটা হবে 16 তারিখ। কেন? এই 16 তারিখ আমরা জিসির মোড় থেকে অনেকজন, মানে আমরা চারিদিকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই আমরা চারিদিকে ছড়াই ছিড়ে আছি। এখন ওই সময় আপনার অলিতে গলিতে ছাত্রলীগ লাঠি হাতে, পিস্তল হাতে, স্টিক হাতে, এবং কি আমি এটাও দেখছি কাচের বোতল ভেঙে তারা দাঁড়িয়ে আছে আমাদেরকে মারার জন্য। তো এক পর্যায়ে আমরা কোনো রকম এই অলিগলির ভিতর দিয়ে আমরা মুরাদপুরে যাই। 16 শহরের পরে মুরাদপুরের মানে 16 শহর শিক্ষা বোর্ড যেটা আছে, শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ওইটার মাঝামাঝিতে আমরা অবস্থান করছিলাম। ওই সময় শহীদ ওয়াসিম আকরাম ভাই ওই সময় উনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পর এক প্রকার ওনার শরীরে যখন রক্ত পড়ছে, তখন আমরা ওনাকে কোনো রকম একটা রিক্সা ম্যানেজ করছি, রিক্সা ম্যানেজ করে ওনাকে রিক্সার উপর তুললাম। এখন এই রিক্সাটা নিয়ে যে ওনাকে হসপিটালে আমরা পাঠাবো, আসলে ওই সুযোগটা পাচ্ছিলাম না। আমরা যদি সঠিক সময়ে আমরা যদি ওয়াসিম ভাইকে যদি হসপিটালে যদি অ্যাডমিট করাতে পারতাম, তাহলে আজকে শহীদ ওয়াসিম আকরাম ভাই আমাদের মধ্যে বেঁচে থাকতেন। এবং ওই দিনই আমি 3টা রাবার বুলেট, একটা পিঠে, একটা হাতে আর একটা পিছনে, 16 তারিখেই। হ্যাঁ 16 তারিখেই আমি 3টা গুলি খাই আর কি। তো শহীদ ওয়াসিমের ব্যাপারটা হচ্ছে হসপিটাল তাকে ভর্তি নেয় নাই। না, ভর্তি নেয়নি যে না, তাকে নিতে নিতে ও মৃত্যুবরণ করে, কিন্তু সঠিক সময় আমরা নিতে পারি নাই, কারণ চারিদিকে ছাত্রলীগ, যে পথে যাই কোনো পথ খোলা ছিল না তাকে নিয়ে যাওয়ার মতো। আচ্ছা, এটা হচ্ছে 16 তারিখ। এরপরে আপনি গুলি খাওয়ার পরে ওই দিন তো আপনি বাসায় কিভাবে ফিরলেন? আচ্ছা, আমার যখন আমি ওই ডেইলি স্টারের একটা ভিডিওতে এটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমি ছিলাম একদম সামনের কাতারে, মানে ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আমরা ছাত্র যোদ্ধা যারা ছিলাম, একদম আমরা মুখোমুখি অবস্থানে ছিলাম। তো ওরা একবার আক্রমণ করতেছে, একবার আসছে, একবার যাচ্ছে। তো যখন দেখলাম যে আপনার ওরা গুলি নিয়ে আসতেছিল, তখন আমরা পিছন দিকে দৌড় দেওয়ার সময় ওরা পিছন থেকে রাবার বুলেট করে, তখন আমি যখন পিছনে যখন আমি যে সত্যি কথা বলতে, তখন আমি দৌড়াচ্ছিলাম। জি। আমি না, শুধু আমার সাথে সবাই দৌড়াচ্ছিল, ওরা যখন গুলি করতেছিল। তো ওই সময়ে আমার যে পিঠে যে আমি যে 2টা গুলি খাইছি এবং হাতে একটা, টোটাল 3টা খাইছি, আমার কিন্তু টোটালি আমার মানে কোনো ধরনের কি নেই, মানে আমি বুঝতে পারি না যে আসলে আমার গুলি লাগছে। তো তারপরে 1 ঘন্টা যাওয়ার পর আমার এই জায়গাটায় বেশি ক্ষত হয়েছিল। আমি 1 ঘন্টা পর দেখতে আমি হাত মানে নাড়াতে পারতেছি না, মানে আচ্ছা, কি যেন কেমন জানি লাগতেছে আমার। এই তারপর যে আমি মানে আর দাঁড়াইতেও পারতেছি না, আমি এক পর্যায়ে পড়ে যাওয়ার পরে ছেলেরা আসি দেখতেছে, মানে আমার তো কোনো ধরনের ক্ষয়ক্ষতি দেখতেছে না। তো একজন আমার বললো যে ভাই আপনার কিসে, কেমন লাগতেছে আপনার? আমি দেবো আমি হাতটা নাড়াতে পারতেছি না, পিঠে খুব জ্বলতেছে। আচ্ছা, তো বলো কি একটু পিঠে একটু দেখেন। তো পিঠে যখন পিঠ উঠলে যখন দেখতেছে, তখন দেখলো যে আসলে আমার পুরো গেঞ্জি টি শার্ট পরা ছিলাম, টি শার্ট পুরোটা রক্তে ভেজা ছিল, এবং টি শার্ট খুলে দেখলো যে ওখানে ভিতরে গুলিবিদ্ধ। তারপর ওইখানে আপনার ওই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলের কিছু নার্স ছিল, ওরা হচ্ছে মূলত গুলিটা বের করে প্রাথমিক একটা চিকিৎসা দেওয়ার পরে তারপর আমি আবার উঠেই কিন্তু আমি আবার আন্দোলনে যোগ দিই। যখন আমার শরীরে একটু ভালো লাগতেছে, আমার একটু দাঁড়াইতে পারতেছি, তখন উঠে আমি আসলে আবার আন্দোলনে যোগ দিই। এটা ওই দিন কবে? ওই দিনই? ওই 16 তারিখে। আচ্ছা, আপনি প্রথমে গুলি খেলেন, সেটাও আপনি অনুভব করলেন না? না, অনুভব ওই করিনি। টাইমটা আসলে কিরকম ছিল? মানে একটা অন্যরকম? না, আসলে আমি যখন গুলি খাচ্ছিলাম, তখন ওই সাইড থেকে তো ছাত্রলীগ গুলিও করতেছিল, আর হচ্ছে আচ্ছা। আপনার দেন হচ্ছে আপনার পাথর। পাথর নিক্ষেপ করতেছিল। এখন দৌড়ানোর সময় আমার পাশে 3 থেকে 4টা মেয়ে ছিল, এই মানে এক সামনের কাতারে একদম। একটা মেয়ে, মানে আমি গুলি খাওয়ার সময়, আমি তো গুলি খেয়েছি, ওটা আমি অনুভব করতে পারিনি। তখন আমি দেখলাম যে আমার পাশে একটা মেয়ে, ওর মাথায় এখানে পাথর লেগে ও মাথাতে ব্লাড বেরোচ্ছে, ও রাস্তায় পড়ে গেছে। ইনস্ট্যান্ট 3-4 জনকে ডেকে ওরে শহর নিয়ে গেলাম। তো আসলে আচ্ছা। তখনকার অনুভূতিটা আসলে এটা বলে বোঝানো যাবে না, মানে এটা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আচ্ছা, এরপরে হচ্ছে 19 তারিখ থেকে মূলত কারফিউ দেয় ঢাকায়, এবং 20 তারিখ প্রথম সারা বাংলাদেশে কারফিউ দেওয়া হয়। তো ওই টাইমটাতে আপনাদের মাইন্ডসেটে কি চলছিল, বা আপনারা কি পরিকল্পনা করছিলেন যে এরপরে আপনারা কারফিউটা কিভাবে মোকাবেলা করবেন? আচ্ছা, কারফিউ যখন হচ্ছিল, আসলে আমরা টানা 5 দিন আমি বাসা থেকে বের হতে পারি নাই। আমার বাসা ছিল তখন আপনার লালখান বাজার যে ফ্লাইওভার যেটা আছে, ফ্লাইওভারের মুখে আমার বাসা ছিল। আমি 7 তলায়। বিশ্বাস করবেন না, আমি আমার এলাকায় 1.5 বছর ঢুকতে পারি নাই আওয়ামী লীগের
মানে কি বলবো, আওয়ামী লীগের স্বৈরাচারগুলো এত পরিমাণ নির্যাতন নিপীড়ন আমাদের উপর চালাইছিল। আমি 1.5 বছর আমি আমার হালিশহর এলাকায় ঢুকতে পারিনি। তো তারপর আমি ওইখান থেকে যখন জুলাই আন্দোলন শুরু হয়, আমি এখানে আপনার লালখান বাজার বাসে চলে আসি, এবং ওই আন্দোলন চলাকালীন সময়ে আমি লালখান বাজার একটা বিল্ডিংয়ের 7 তলায় আমি রান্না করেছিলাম। আমি একটা রান্নাঘরে আমি ছিলাম। এটা কখনকার ঘটনা? কারফিউর আগে? হ্যাঁ, কারফিউর আগে থেকে, অর্থাৎ 16 তারিখ থেকে, যেদিন থেকে মারামারি হচ্ছে, হ্যাঁ। পুলিশ খুঁজতেছে, মানে পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, মানে ওই তখন থেকে আমি ওই রান্না করে টানা আমি পুরো 4 তারিখ পর্যন্ত আমি এই রান্না করেছিলাম। তো কারফিউর সময় আসলে আমরা অপেক্ষা করতেছিলাম যে আসলে পরবর্তী নির্দেশনা কী। এখন নেট অফ, ওয়াইফাই অফ, সব কিছু অফ। তারপরও আমাদের যারা ছিল, জুবাইর ভাই আমাদের চট্টগ্রামের, এই যিনি সামনের কাতারে ছিল রাফি রাসেলদের সাথে, ওনাদের সাথে আমাদের প্রায় সময় আপনার ওই হয়তো মোবাইল ফোনে বা মোবাইল SMS, আমরা SMS কিনতাম, SMS-এর মাধ্যমে আমাদের নির্দেশনাগুলো আসতো আর কি ওনাদের কাছ থেকে, যে আজকে কোনো কর্মসূচি নাই, কেমনে দিব, কাউরে পাচ্ছি না, এই আর কি। তারপর এরকম করতে করতে আপনার 26 তারিখের দিকে, তখনও কিন্তু নেট অফ ছিল, তখন আমরা ওই আপনার সিমের মেসেজের মাধ্যমে আমরা সবাই আপনার ইয়াতে যাই, এই জামাল খানের ওইখানে যাই। ওইখানে গেলেও আমরা সবাইকে একত্রিত করতে পারি নাই ওইখানে। ওই মুহূর্তে আপনার এই ডিজিএফআই, এনএসআই, পুলিশ, হ্যাঁ, তারা আপনার লাঠি হাতে, মানে যাকেই দেখতেছে, মানে যে মানে ইয়াং বয়সে যাকেই দেখতেছে তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে, কাউকে দাঁড় করাইতে পারে। তো ওই সময় আমি প্রেস ক্লাব পার করে আমি চলে আসতেছিলাম। আমার সাথে আরও 2টা ছেলে ছিল, একটা হচ্ছে রিতম এবং একটা হচ্ছে ওমর ফারুক। আচ্ছা। তো এখন রিতম যে, ও ছিল আপনার হিন্দু ছেলে, রিতম মজুমদার। এখন আমাদেরকে ছাত্রলীগের ছেলেরা ওইখানে মোড়ের মধ্যে দাঁড়াইছিল। এখন আমরা চলে আসতেছিলাম, ওই মুহূর্তে ছাত্রলীগ, ওই ওমর ফারুক যে, ও হচ্ছে আপনার IIUC-তে পড়ে, ওকে মানে মোটামুটি সবাই চিনে, ছাত্রলীগ বলেন, শিবির বলেন, সবাই মোটামুটি ওকে খুব ভালোভাবে চিনে। এখন ওকে দেখে পিছন থেকে ডাক দিছে আমাদেরকে। এখন আমাদেরকে বলে যে, কই যাস তোরা কই গেছিলি, ডাইরেক্ট বলতেছে। তো আমার ওই ফাহাদ ফ্রেন্ডটা, ওমর ফারুক যে, ও হুট করে বললো, এই মন্দিরে হচ্ছে রথের অনুষ্ঠান হচ্ছে, আমরা রথের অনুষ্ঠান গেছি, এই যে ওর রথের প্রোগ্রামে গেছি আমরা। তো আসলে এটা তখন কিন্তু আসলে রথের প্রোগ্রাম ছিল না, রথের প্রোগ্রাম আরও কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। তো তারপরেও কিন্তু আমাদেরকে 10 বার কিন্তু কান্দের উঠবাস করাইছে ওই জায়গায় সবার সম্মুখে, এই আর কি। আপনি যে বললেন যে 7 তলায় একটা রান্নাঘরে আপনি ছিলেন, তো এটা কি আপনার আত্মীয়র বাসা নাকি? না, কোনো আত্মীয় বাসা না। মানবিক দিক থেকে কেউ? মানবিক দিক থেকে বলে ওই বাসার যে সিকিউরিটি ছিল, ইনচার্জ ছিল, বাসা খুঁজতেছিলাম, আসলে বাসা পাচ্ছিলাম না। উনি বলতেছে যে আন্দোলনের সাথে সম্পৃক্ত কিনা। আমি এগুলো নিজ থেকে বললাম যে ভাই আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত, এরকম এরকম অবস্থা, এখন ভাই আমাকে একটু ম্যানেজ করে দেন না। তো উনি তখন আমাকে ওইখানে বলে কি, আচ্ছা আপাতত রান্নাঘরটা খালি আছে, আপনি চাইলে এখানে থাকতে পারেন, আপনাকে এখানে কেউ খুঁজে পাবে না। তো ওই জায়গা থেকে ওখানে থাকা। আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের 5 তারিখ যে আনন্দ মিছিল, ওটা আপনি প্রথম কখন শুনলেন যে ইতিহাসের স্বৈরাচার এবং এটা আমি সকাল 11টায় শুনছি। আচ্ছা, 11টায়। তখন আপনার অনুভূতি কি ছিল? তখন তো আসলে অনুভূতিটা মানে আগে থেকে শুনতে পাচ্ছিলেন গুঞ্জন কোনো? যে আগে থেকে আসলে কোনো গুঞ্জন শুনি নাই, তবে ওই 5 তারিখ সকাল 11টায় আমি শুনলাম যে হাসিনার পতন হয়েছে। আচ্ছা, তো এর আগে তো লং মার্চ টু ঢাকা ছিল। হ্যাঁ। আপনি কি যাওয়ার পথে কোনো বাধা বা আপনি কি গিয়েছিলেন? এর আগে তো আরো অনেক কাহিনী আছে, আমি ওইখান থেকে বলি। 29 জুলাই আমি সকাল, আমার অফিস টাইম ছিল 9টায়, তো আমি 29 জুলাই হচ্ছে আপনার সকাল 9টায় অফিস যাই। তো অফিস থেকে হঠাৎ আমার এক সহযোদ্ধা বললো যে আজকে তো চেরাগির পাহাড় মোড়ে আপনার প্রোগ্রাম আছে, তো যাবেন কিনা। তো আমি বললাম যে হ্যাঁ চলো যাই। 29 জুলাই, আচ্ছা, সবে মাত্র কারফিউ শেষ করলো, শেষ করে নেট আস্তে আস্তে আসতেছে, তখন আমাদের চেরাগির পাহাড় মোড়ে, অর্থাৎ প্রেস ক্লাবে দিয়েছিল প্রোগ্রামটা। তো যাবেন কিনা, আমি বললাম হ্যাঁ যাবো। তো ও বললো যে কোথায় আসবো, আমি বললাম যে তুমি আমার অফিসের সামনে চলে আসো। আচ্ছা। তো অফিসের সামনে আসছে, অফিসের সামনে আসার পর বলতে আমি অফিসের সামনে আসছি। এখন আমি প্ল্যান করলাম কি, আমি অফিস ড্রেস যেটা ফর্মাল এবং আমার অফিস আইডি কার্ড আছে, তো কেউ যদি আমাদেরকে কোয়েশ্চেন করে যে কোথায় যাচ্ছ তোমরা, ওই যে আমি অফিসের এক্সট্রা আইডি কার্ড দেখাবো, ওই চিন্তাধারা থেকে যাওয়া। গিয়ে প্রেস ক্লাবে গেলাম, প্রেস ক্লাবে গিয়ে আপনার প্রেস ক্লাবের পাশে একটা চশমার একটা বড় একটা মার্কেট আছে, আমি ওকে নিয়ে, আমার সহযোদ্ধা ওদেরকে নিয়ে আমি প্রেস ক্লাবের ওই চশমা মার্কেটে ঢুকে যাই।
এবং আচ্ছা। পরবর্তীতে মানে কাউকে এসে পুলিশ ওখানে দাঁড়াতে দিচ্ছে না। তো এক পর্যায়ে দেখি ছাত্রলীগের একটা বিশাল একটা মিছিল আসতেছে। এখন আমরা মনে করছি কি এটা হয়তো আমাদের, দৌড়াই গেলাম সবাই বের হয়ে, আমাদের সাথে আরও কয়েকটা ছেলে মেয়ে ছিল, সবাই দৌড়ে গেলাম। কয়েকটা মেয়ে তো অলরেডি আপনার দৌড় দিছে ওই মিছিলে, যাই দেখি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তো পরে ওরা আবার চলে আসছে, আসার পর আমরা আবার এক্সাইট হয়ে যাই। পরে আমাদের জুলাইয়ের যেসব নারীরা ছিল আমাদের চট্টগ্রামের, ওরা সাহস করে সবাই দাঁড়ায় যায়। এবং মানে 29 তারিখের কথা বলতেছি, জি, জি। 29 জুলাইয়ের কথা। তো মেয়েরা সাহস করে দাঁড়ায় যায় এবং আমরা পুরুষরাও ছিলাম। এবং ওই দিন ওই সময় পুলিশের সাথে, আওয়ামী লীগের সাথে, এবং আমরা হাতে গোনা কয়েকজন, জাস্ট 30 থেকে 40 জন। আপনার ওইখানে মেয়ের সংখ্যাই বেশি ছিল, আমরা ছেলে ছিলাম হাতে গোনা 10 থেকে 12 জন বা 15 জন সর্বোচ্চ, কিন্তু মেয়ের সংখ্যাই কিন্তু বেশি ছিল। পুলিশ আসতেছে, পুলিশ যাচ্ছে, কিন্তু সবাইকে ধরতেছে। আপনার টেনে টেনে ওই যে প্রিজার্ভেন্ট যেটা আছে পুলিশের, ওইখানে ঢুকাচ্ছিল। তো আচ্ছা। ওই জায়গা থেকে আমরা আমাদের আপুরা সহ মিলে আমরা কী করলাম, ওইখান থেকে টেনে হিসেবে বের করলাম। এবং এক পর্যায়ে পুলিশ আমাদের সাথে কথায় তেড়ে উঠতে না পেরে ওইখানে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, মানে ওইখানে আপনার খুব বাজে একটা অবস্থা করে ফেলা। এবং কি খুব খারাপ ভাষায় আমাদের বোনদেরকে ওরা গালি দেয়, পুলিশ এবং ছাত্রলীগ। খুব মানে এত বিশ্রী ভাষায় তাদেরকে গালি দেয় যেটা ছিল কল্পনাবিহীন। পুলিশ এত নির্যাতন করছে 29 তারিখে আমাদের বোনদের উপর, 29 জুলাই। তো ওইখান থেকে আমরা যখন টিয়ারশেল করছিল, মেয়েরা বিভিন্ন জায়গায় চলে গেছে, পরিস্থিতি যখন একটু ঠান্ডা হয়েছে, সবাই আমরা গিয়ে আবার আন্দরকুল্লা যে মোড়টা আছে, চত্বরটা আছে আন্দরকুল্লা, ওইখানে গিয়ে দাঁড়াই। এবং ওইখানে দাঁড়ানোর পরে পুলিশ আমাদেরকে টিয়ারশেল নিক্ষেপ করতেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেছে, আমরা পাথর নিক্ষেপ করতেছি তাদেরকে। এরকম করতে করতে পুলিশ যখন একা পারতেছিল না, তখন এক পর্যায়ে আরও পুলিশ এসে একসাথে হয়ে অনেকগুলো পুলিশ সাউন্ড গ্রেনেড এবং হচ্ছে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করতেছিল। এক পর্যায়ে রাবার বুলেট এত পরিমাণ টিয়ারশেল তারা নিক্ষেপ করছে যে পুরো এলাকা মানে দ- কালো ধোঁয়াতে আর কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছি না। এক পর্যায়ে আমি তো সেন্সলেস হয়ে আপনার আন্দরকুল্লা যে ইয়াটা আছে, এটার নাম কি, যে মেডিকেল একটা আছে আন্দরকুল্লা, জি। জেনারেল হাসপাতাল, তার একটু আগে করে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। ওইখান থেকে হুমায়রা তাহিয়া ও সহ আরেকটা মেয়ে ছিল, ওরা দুজন আমাকে ওইখান থেকে নিয়ে যায়। এবং ওই মুহূর্তে ওইখানে কিন্তু কেউ ছিল না, এবং তারা অনেকজনকে ডাকার চেষ্টা করছে যে আমাকে একটু ধরার জন্য, আমাকে একটু নেওয়ার জন্য, কিন্তু তারা কেউ আসতেছে না। তারা শেষমেশ আমাকে কী করলো, আন্দরকুল্লা জেনারেল হসপিটালে নিয়ে যায়। আন্দরকুল্লা জেনারেল হসপিটালে নিয়ে যাওয়ার পর আমাকে একটা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওইখান থেকে দেখলাম যে কোনো ডাক্তার বের হচ্ছে না। পরে আমাকে আন্দরকুল্লা জেনারেল হসপিটালের উপর একটা পাহাড়ের মধ্যে, ওইখানে একটা গোল চত্বর ছিল, আমাকে ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পর হচ্ছে আমাকে প্রাথমিক চিকিৎসা করে, এবং কিছু ভাই ব্রাদার আসে, সবাই মিলে আমাকে প্রাথমিক চিকিৎসা করার পর আমি ওখান থেকে সুস্থ হয়ে ফিরে আসি। আচ্ছা, এখন আপনি যে আহত হয়েছেন, আপনার যে চিকিৎসা খরচ আপনার কত টাকা খরচ হয়েছে? ওইটা ওই মুহূর্তে চিকিৎসা খরচ আসলে বলতে গেলে ওইটা হিসাব রাখিনি, কত টাকার ওষুধ খাইতে হয়েছে, কত টাকার কী করতে হয়েছে, ওইটা কোনো হিসাব রাখিনি। এর পরবর্তীতেও তো আপনার ওষুধ খেতে হয়েছে। ওষুধ খেতে, এবং আমার যে 3টা বুলেট জি। শরীরে, রাবার বুলেট যেটা ঢুকছে, এবং কি একটা এখনও আছে যে এখনও ব্লাড পড়ে আমার, আচ্ছা। এখনো মাঝে মধ্যে এখনো ব্লাড পড়ে। তো আপনাদের এই যে পরবর্তীতে যে আপনাদের চিকিৎসা বাবদ খরচ যেগুলো হয়েছে, সরকার থেকে বলা হয়েছে যে আপনাদেরকে একটা খরচ দেওয়া হবে। প্রত্যেক আহতদের জন্য 1 লাখ টাকা করে বরাদ্দ। তো আপনি কি এরকম কোনো আবেদন করেছেন, বা আপনার কাছে কি কেউ কোনো অ্যাপ্রোচ করেছে এই টাকার না, বিষয়ে? আমার কাছে আসলে আমি আবেদন করিও নাই, আমাকে কেউ অ্যাপ্রোচ করে নাই। তবে আমার যারা সহযোদ্ধা ছিল জি। তারা বলেছিল যে এই ধরনের আসলে এই জিনিসটা আমাকে বলছিল আপনার হাতে মাত্র 40 মিনিট সময় আছে, তখন আমি বাসায়, আচ্ছা। মানে একটা টাইম ছিল যে এই টাইমের মধ্যে আবেদন আবেদনটা করতে করতে হবে। হবে। তো আসলে এটা আমাকে 40 মিনিট আগে বলছে, এখন 40 মিনিটে আমার তো বাসা থেকে বের হয়ে ওই জায়গায় যাওয়া পসিবল ছিল না, তো আমিও আর যাইনি। অর্থাৎ আপনি আহত হয়েছেন, 3টা গুলি খেয়েছেন, সরকার থেকে আপনার কাছে 1 টাকাও পৌঁছায় নাই। না, হ্যাঁ। তো আপনাদেরকে বলা হয়েছে যে যারা আহত তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এরকম আপনার পরিচিত বা আপনার সহযোদ্ধা যারা আছে, কাউকে কি এরকম পেয়েছেন যে সরকার যে কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলেছে সেটা তারা করেছে? আসলে আমি এখন পর্যন্ত সত্যিকার অর্থে আমি এখন পর্যন্ত দেখি নাই যে মানে কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে, এই ধরনের আমি এখন পর্যন্ত দেখি নাই। তবে আমাদের একজন ভাইকে জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব নিয়ে আছে সংস্কারের জন্য। আচ্ছা, আপনাদের আন্দোলনের সময় আপনারা সমন্বয়কদের নেতৃত্বে আন্দোলন করেছেন।
এরপরে না, আন্দোলন? এটা ভুল কথা। আমরা কোনো সমন্বয়কদের নেতৃত্বে আমরা আন্দোলন করিনি। আচ্ছা আমরা আন্দোলন করছি দেশের তরে। তবে এখানে সমন্বয়কদের একটা ভূমিকা ছিল কি, তারা আন্দোলনের ডাক দিত, আমরা যেতাম। আমরা কিন্তু তাদের আচ্ছা কথা যেতাম না, আমরা যেতাম ওকে দেশের জন্য। আচ্ছা, তাহলে আপনাদের এই আহত হওয়ার পরে কোনো সমন্বয়ক কি আপনাদেরকে খোঁজ খবর নিয়েছে? না, নেই নেই। এবং অন্যরা যারা আহত আছে তাদের কি সবার মোরাললেস সেম অবস্থা? মোরা এখানে আমি বলি, এখানে হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের চট্টগ্রামে যে সমন্বয়কগুলো আছে, তাদের পাগুলা যারা চাটে তাদের খবরাখবর নিছে। এছাড়া আদার্স আর কারো খবর নেই। যেমন আমাদের অনেক সহযোদ্ধা, এই কিছুদিন আগেও আমাদের এক সহযোদ্ধা রিয়াদ সুলতানা নুরি, ওনাকে উনি হসপিটালে ছিল। এই 2 দিন হচ্ছে উনি ওখান থেকে বেরিয়েছে হসপিটাল থেকে। অর্থাৎ আমরা যেই 9 দফার ভিতরে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি আমরা বন্ধ করতে চেয়েছিলাম, আহতদের ভিতরে এখন লেজুর ভিত্তি হচ্ছে। লেজুর অর্থাৎ ভিত্তিক। যার সাথে যার যত পরিচয় খাতির সে তত সে ততই লাভবান লিঙ্ক হচ্ছে আর কি। পাচ্ছে। হুম। ওকে, তো আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আহতদের জন্য কিছু করার জন্য, আপনি প্রথম কি স্টেপ নেবেন? আমি প্রথম স্টেপ নিব হচ্ছে যারা শহীদদের যে পরিবারগুলা, তাদের পরিবারের বড় বড় ভাই হোক, ছোটো ভাই হোক বা ভাই বোন থাকুক, যারা মানে মোটামুটি পরিবার চালাতে পারে, তাদেরকে কোনো একটা কিছু করে দেওয়া, অর্থাৎ আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, যেটা দিয়ে তার পরিবার চলে। ওকে, এখন যদি এই অনলাইনের মাধ্যমে আপনি সরকারের কাছে একটা প্রস্তাব রাখতে চান আহতদের পক্ষ থেকে, আপনি কি প্রস্তাব দিবেন সরকারকে? আসলে এই সুযোগটা আসবে কিনা জানি না। এই সুযোগটা যদিও বা কখনো আসে, তাহলে আমি সরকারের কাছে এটাই প্রস্তাব রাখবো, যাতে আমাদের আহত ভাইরা এবং যারা নিহত হয়েছে, সর্বপ্রথম আমি গুরুত্ব তাদেরকে দিব, নিহতর পরিবারদেরকে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, যাতে তারা চলতে পারে। আর যারা বর্তমানে আহতরত অবস্থায় আছে, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে অতি বিলম্বে, যেভাবে হোক সুচিকিৎসা। 6 মাস পরে আপনি এই প্রস্তাব দিচ্ছেন? 6 মাস পরে বলতে এখন আপনি তো প্রশ্ন এটাই করছেন আমাকে, যে আচ্ছা, এখন আপনার কাছে সুযোগ আসে, 6 মাস পরেও আপনাকে এই প্রস্তাব দিতে হচ্ছে সরকারকে, অর্থাৎ এই সরকার কতটা ব্যর্থ আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো রবিউল ভাই, এলাকায় চাঁদাবাজির কি অবস্থা? এটা তো ভাই বলে বোঝানো যাবে না। প্রচুর চাঁদাবাজি, যেদিকে তাকায় ওইদিকে চাঁদাবাজি, ডানে বামে সামনে পিছে চারিদিকে চাঁদাবাজি শেষ নেই। এক গ্রুপ গেছে আর গ্রুপ আসছে। এখন এটা প্রত্যেকেই কি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যারা চাঁদা নিচ্ছে? অবশ্যই রাজনৈতিক দলের সাথে অবশ্যই সম্পৃক্ত। অর্থাৎ রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় এই চাঁদাবাজিগুলো হচ্ছে? অবশ্যই। এখানে কি পুলিশ ইনক্লুডেড? আহ, আমি একটা কথা বলি, ওই দিন আমাদের এলাকায় নয়াবাজার বিশ্ব রোড মোড়ে আচ্ছা। আপনার সবজি ব্যবসা যারা করে, জি। ওরা এখানে সবজি বিক্রি করতেছিল, আমি ওখানে দাঁড়ানো অবস্থায়। তো দেখলাম যে ট্রাফিক পুলিশ আসছে। ট্রাফিক পুলিশ এসে বলতেছে, এখানে আমার রাস্তা গাড়ি চলাচলে আমার সমস্যা হচ্ছে, আচ্ছা আপনারা এখান থেকে উঠে যান। ওকে ওই মুহূর্তে মানে পুলিশ কথাটা শেষ করতে পারে নাই, এর মধ্যে দেখতেছি এক লোক, ওনাকে আমি দেখছিলাম আপনার আওয়ামী লীগের সময় ওই লোক ওখান থেকে চাঁদা নিত, আচ্ছা পার দোকান থেকে 120 টাকা, ও এক দোকান থেকে। তো এরপরে গিয়ে হচ্ছে যে এই রিসেন্টলি যেটা দেখছি, তাও 120 টাকা। তো আওয়ামী লীগ আমল আমি একবার জিজ্ঞেস করছিলাম, বা আপনি 120 টাকা কীভাবে নেন? বলে কি ভাই 60 টাকা যাবে এই নেতার পকেটে, আচ্ছা 40 টাকা যাবে পুলিশের পকেটে, আর 20 টাকা যাবে ওই সিটি কর্পোরেশনে যারা পরিষ্কার করবে তাদের, টোটাল 120 টাকা। তো এই দিনও দেখলাম আপনার 120 টাকা করে। এটা হচ্ছে পুলিশ যখন আসছে, যখন বলতেছিল, ওই নেতা কী করছে, ওই পুলিশকে হাতের মধ্যে হাত ঢুকাই দিয়ে ওরা মানে জড়াই ধরে এক জায়গায় নিয়ে হাতে হাতে হাত মিলাচ্ছে, মানে কিছু না কিছু তো দিচ্ছে। তো ওই জায়গা থেকে বলা যায় পুলিশও সম্পৃক্ত আছে। পুলিশও কিন্তু একদম সাধু না। যেই ব্যক্তি আগে আওয়ামী লীগ নামে চাঁদাবাজি করতো, এখন সে শুধু নামটা পরিবর্তন করছে, নাম্বার, রাজনৈতিক হ্যাঁ। দলের সেম ব্যক্তি চাঁদাবাজি করছে। চাঁদাবাজি বলতে ও একটা এজেন্ট মাত্র, আচ্ছা মানে ওর টাকাটা ও কালেকশন করে। আওয়ামী লীগের আমলে ছিল, ও টাকাটা কালেকশন করে আওয়ামী লীগকে দিত, এখন বিএনপি আসছে, এখন ও কালেকশন করে বিএনপিকে দেয়। তো আপনার কি মনে হয় যে আমরা 5ই আগস্টের পরে, আমি যদি আপনাকে এখন 5ই আগস্টে ফিরিয়ে নিয়ে যাই এবং আপনি যে অনেক অভিযোগ বললেন আহতদের, চাঁদাবাজি, হাবিজাবি, কোন ভুলটা আসলে আমরা করেছি যেটা আপনি শুধরাতে চান? আমরা আসলে সর্বপ্রথম যে ভুলটা করেছি, আমরা যে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি, আসলে তারাই সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারতেছে না। এখন পর্যন্ত যে সরকারি যে আমলাগুলো আছে, তা ওইখানের মধ্যে এখনও স্বৈরাচারী মনোভাবটা থেকে গেছে। স্বৈরাচারের আপনার সরকারি যেসব আমলারা আছে, ওইখানে 95% হচ্ছে আওয়ামী লীগের দোষর সব। সর্বপ্রথম ওদেরকে ছাঁটাই করতে হবে। ওদেরকে যদি ছাঁটাই করতে পারে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ওদের কারণে এখন পর্যন্ত স্বৈরাচার খুব ওপেনভাবে তাদের প্রচারণা চালাচ্ছে।
আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করেছি। তারা এ পর্যন্ত 5টা দাবি দিয়েছে, যার ভিতরে অন্যতম হচ্ছে জুলাই প্রোক্লামেশন, সংবিধান বাতিল। এগুলোর সাথে কি আপনি একমত? সংবিধান বাতিল এটার সাথে আমি একমত। আচ্ছা, তো কারণ সংবিধান, যে সংবিধানটা করা ওইটা হচ্ছে আপনার আওয়ামী লীগ স্বৈরাচারের করা সংবিধান। তো যে কোনোভাবে ওই সংবিধানটা খুব দ্রুত বাতিল করতে হবে, এটার সাথে আমি একমত। এবং এটা কেন সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন? এখানে হচ্ছে আসলে রাজনীতিবিদদের একটা ভূমিকা আছে, যেটা আচ্ছা। হচ্ছে আমি ওপেন বলি, বিএনপির একটা বড় ভূমিকা আছে। হয়তো তারা চাচ্ছে না বলে এই সংবিধান বাতিল হচ্ছে না। অর্থাৎ এটা কি বলতে পারি যে আহতদের দাবি হ্যাঁ, আহতদের মানার দাবি, ক্ষেত্রে? আহতদের সাথে একটা বেইমানি করতেছে তারা। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এখানে সরকারের সাথে সাথে রাজনৈতিক দলগুলাও দায়ী আমাদের রাষ্ট্র সঠিকভাবে ফাংশন না করার ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই ভাই, আমাদেরকে দাবায় রাখতে পারবে না। শেখ মুজিব বলেছিলেন যে 7 কোটি বাঙালিকে দাবায় রাখা যাবে না, যাবে না। কিন্তু শেখ মুজিবই স্বাধীনতার পরে 2 বছর বাঙালিকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পারেনি। কিন্তু শেষ পর্যন্ত বাঙালি শেখ মুজিবকে রিজেক্ট করেছে। তো আমাদেরকেও গত 16 বছর দাবায় রাখা গিয়েছে বলেই ফ্যাসিস্ট কায়েম হয়েছে। আমাদেরকে শেষ পর্যন্ত এটাই প্রমাণিত হলো যে বাঙালিকে দাবায় রাখা যায় না, এবং আমরা এই জেনারেশন অবশ্যই থেমে থাকার পাত্র নই, এবং জেনারেশন এটা কখনোই থেমে থাকার নয়, এবং আমাদেরকে এখন 16 মিনিটও দাবিয়ে রাখা যাবে না। দাবি রাখা যাবে না। সো এটা জাস্ট স্টার্ট, এবং আমাদের সংগ্রাম বিপ্লব আরও বহুদূর যাবে চলছে, এবং চলবে, চলছে চলমান এবং থাকবে। চলমান থাকবে, এবং আমাদের সফলতা এখনো নিশ্চিত হয়নি, অনেক কাজ বাকি। আমরা এই অভ্যুত্থান শুধুমাত্র শুরু, এটা শেষ আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ রবিউল ভাই। আমরা আজকে দেখতে পেলাম যে যেই আকাঙ্ক্ষা, যেই লক্ষ্য নিয়ে রবিউল ভাইরা রক্ত দিয়েছে, কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, তাদের চিকিৎসাটুকুও বাস্তবায়ন হয়নি। এবং আজকে আমরা বাস্তব চিত্রটা আহত রক্ত দেওয়া যোদ্ধাদের মুখ থেকে তুলে ধরলাম, বিবেচনা আপনাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস পডকাস্ট। স্টে টিউন উইথ I2I পডকাস্ট।